পহেলা জুন ২০০১ নেপালের ইতিহাস একদম বদলে যায়। অনেকেই বলে এটা ১৭ শতাব্দীতে দেওয়া একটা কার্সের প্রতিফলন, আর অনেকেই বলে এটা অতৃপ্ত একটা প্রেমের প্রতিফলন। তাহলে কোনটা হবে সত্য? আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আমি নিশাত ফ্রম দ্য ইজিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝ রাতের গল্পের নতুন এপিসোডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টু মাই ওল্ড সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর লিসেনিং মি অ্যাগেইন, অ্যান্ড টু মাই নিউ সাবস্ক্রাইবার, ওয়েলকাম গাইজ। আমরা কিন্তু আমাদের মাঝরাতের গল্পে শুধুমাত্র ট্রু ক্রাইম নিয়ে কথা বলি। তাছাড়াও আমরা হরর স্টোরিজ কভার করি, ট্রু স্টোরিজ কভার করি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ইন্টারেস্টেড, ডু নট ফরগেট টু শেয়ার। সো লেটস স্টার্ট আউট টুডে স্টোরি। নারায়ণ হিতি প্যালেস নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পৃথ্বী নারায়ণের রাজত্বের একটা প্রতিফলন। তারা ১০ যুগ ধরে নেপালে রাজত্ব করছে, কিন্তু ২০ শতাব্দীতে এসেই নেপালে শুরু হয়ে যায় অনেক ধরনের চেঞ্জ। অনেক ধরনের রায়ট স্টার্ট হয়, মানুষজন শিক্ষিত হয় এবং সবাই চায় ডেমোক্রেটিক কান্ট্রি। আর এর রেশ ধরেই চলতে থাকে অসংখ্য রায়ট। রাজা ডিসিশন নেয় এখন রাজার যে পাওয়ার সেটা চলে যাবে জনগণের উপর। তার মানে নেপাল হয়ে যাবে ডেমোক্রেটিক কান্ট্রি। আর এই সব ভালোর মধ্যেই হয়ে যায় একটা ভয়ঙ্কর ইতিহাস। কিং বীরেন্দার এবং কুইন ঐশ্বরিয়ার ৩ বাচ্চা। প্রথম জন, যে কিনা পরবর্তীতে কিং হওয়ার কথা, তার নাম দেবেন্দ্র। পরবর্তীতে রয়েছে প্রিন্সেস শ্রুতি, আর ছোট একদম যে, আর তার নাম হচ্ছে প্রিন্স নিরঞ্জন। প্রিন্স দেবেন্দারের অনেক প্রশংসা আছে। সে অনেক কম্পিটিটিভ একটা ছেলে ছিল। যদিও সে রাজার পরিবার থেকে বিলং করতো, স্টিল সে যখন স্কুল কলেজে যে কোনো জায়গায় যেত তখন সে চেষ্টা করতো তার সর্বোচ্চ দিতে। প্রবলেম হয় এটাই যে নেপালের সাধারণ মানুষ তো জানতো যে দিন শেষে আসলে ও রাজা হবে। তো ওরা যখন ফুটবল ম্যাচে যাইতো বা কারাতে ম্যাচে যাইতো, যেটা কিনা প্রিন্সের অনেক পছন্দ ছিল কারাতে ম্যাচ, ওখানে না তার অপোনেন্টরা তাদের ফুল দিত না। রাজা এই জিনিসগুলো খেয়াল করে এবং সে এটাও চাচ্ছিল যে নেপাল অন্যান্য বিশ্বের মতো আধুনিক একটা বিশ্ব হয়ে যাক। আর আধুনিক বিশ্বের জন্য এমন একজন লিডার লাগবে যে কিনা এই আধুনিকতাটাকে খুব কাছাকাছি দেখেছে। এই জন্য সে ডিসিশন নেয় যে তার প্রিন্সকে, তার ছেলেকে আসলে সে বাহিরে পড়াশোনা করতে পাঠাবে। ছেলেকে বাহিরে পড়াশোনা করতে পাঠায়। ছেলে ওখানেও কম শাইন করতে থাকে না, সবার সাথে খুবই ভালোভাবে মিশে যাওয়ার চেষ্টা করে। সবার মধ্যে একটা জড়তা থেকে যায় যে সে একটা কিং এর ছেলে এবং ইন ফিউচার সেও একজন কিং হবে। কিন্তু এই জিনিসটা তার কালচার থেকে, মানে নেপালের থেকে বাইরে যখন পড়াশোনা করতে চায় সেখানে একটু কম ফেস করে। ওখানে কিছু স্ক্যান্ডালস আছে, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, বিকজ ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। বাট তার মধ্যে একটা স্ক্যান্ডাল ছিল ও তার বাকি যে ক্লাসমেটস তাদেরকে ইমপ্রেস করতে। এই জন্য সে বলতো যে সে এই মদটা বা ওই সিগারেটটা খায়। এবং একদিন জোকস করে তার ফ্রেন্ডসরা তাকে বলে, আচ্ছা ঠিক আছে, এটা তাহলে নিয়ে আসো। অ্যান্ড যখন কিং ওই জিনিসটা নিয়ে তার ফ্রেন্ডসের সামনে আসে, তখন ওই নিউজটাই পাবলিসিটি হয়, চিপ পাবলিসিটি হয় একটা নিউজ পেপারে। তখন থেকে তার নিজেকে একটু আইসোলেটেড করে রাখে এবং সে বুঝতে পারে যে না, সব কিছু আমি শেয়ার করতে পারবো না। পড়াশোনা, তার ক্যারিয়ারে খুব ভালো করছিল। তার সব থেকে পছন্দের ছিল কারাতে ম্যাচ এবং সে ওখানে একদম কারাতে এক্সপার্ট হয়ে যাচ্ছিল। সবাই অনেক টেনশনে থাকতো যখন কিং কারাতে কম্পিটিশনে যাইতো, কারণ তাদের কাছে মনে হতো যে উল্টাপাল্টা কোনো একটা লাথি খেয়ে গেলে তো ধরেন চোখে লাগলে চোখটা অন্ধ হয়ে যাবে বা ইনজুর্ড হবে। এই জন্য তাকে অনেকে নিষেধও করতো, কিন্তু সে আসলে ছোটবেলা থেকে না শোনাটা একদমই পছন্দ করতো না। এমনকি একটা স্টোরি আছে, যখন প্রিন্স একদমই ছোট, লাইক একদমই ছোট, তখন সে একদিন সুইমিং পুলের পাশে দৌড়ায় বেড়াচ্ছে। অ্যান্ড ওইখানে নেপালের যে আর্মি চিফ অফ আর্মি স্টাফ, সে ডেকে তাকে আর কি বলছে যে প্রিন্স প্লিজ একটু কেয়ারফুল, তুমি পড়ে যাবা, এরকম করো না। তখন প্রিন্স তাকে উত্তর দেয়, ইউ ক্যানট অ্যাকচুয়ালি কমান্ড মি জেনারেল। তো এত ছোট একটা ছেলের মুখেও এই কথাটা খুবই ভয়ঙ্কর ছিল। তো এটা তার কাছে মনে হয়েছে যে সে তার দায়িত্ব বুঝে নিতে সক্ষম, বাট স্টিল ইট ওয়াজ স্ক্যারি। যখন কিনা প্রিন্স পড়াশোনা করছে অলরেডি বিদেশে, তখন নেপালে একটা রায়ট হয় এবং এই রায়টটার মেইন কারণ ছিল ইন্ডিয়া একটা ইকোনমিক প্রেশার ক্রিয়েট করে এবং ওই সময় ইকোনমি অনেক খারাপ চলতে থাকে নেপালের। অ্যান্ড ওই টাইমে নেপালের যে যুব সমাজ তারা রায়ট করতে থাকে এবং এই রায়টের মেইন উদ্দেশ্য ছিল তাদের যেই রাজতন্ত্র চলছিল তখন, ওই জিনিসটাকে তারা আসলে চেঞ্জ করে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আনতে চাচ্ছিল। আর ওই মুমেন্টে কিং বীরেন্দার ভেবেছিল যে আসলে জনগণ যেটা চাচ্ছে সেটাই যদি আমি না দিতে পারি, তাহলে আমি
কিসের কি, এবং সে অনেকটাই তার ক্ষমতা ছেড়ে দিচ্ছিল। আর ওই টাইমে কুইন অ্যাশোরিয়া তার ছেলে বরাবর একটা ফ্যাক্স লেখে, এবং ফ্যাক্সটা এরকম ছিল যে সে চাচ্ছে তার ছেলে চলে আসুক এবং এসে দায়িত্বভার গ্রহণ করুক, কারণ তার বাবা অনেক ক্ষমতায় ছেড়ে দিচ্ছে। দেবেন্দারের একটা উত্তর ছিল তার মার বরাবর যে তার মা যাতে ইন ফিউচার কখনো এই ধরনের কোনো কথা না বলে, কারণ সে তার বাবার প্রতি প্রচুর অনুগত। তার কলেজের যে টিচার্সরা ছিল তাদেরকেও সে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে যদি তার এই ধরনের কোনো ফ্যাক্টস আসে তাহলে তার পর্যন্ত যেন না আসে। প্রিন্সের প্ল্যান ছিল সে সবকিছু শেষ করার পর তার একটা নিসকে আসলে সে পছন্দ করত, এটা হচ্ছে রানীর সাইডের একটা নিস, এবং তাদের কি বলে হাই স্কুল সুইট হার্ট আর কি তারা ছিল। তো প্রিন্সের ইচ্ছা ছিল তাকে বিয়ে করার, কিন্তু কুইন ঐশ্বরিয়া আসলে তার ছেলের রানী সম্পর্কে খুব বেশি পজিটিভ ছিল, এবং তার কাছে মনে হইতো ফুল নেপালে মাত্র 2 জন আছে যারা কিনা রানী হওয়ার যোগ্য, তাছাড়া কেউই রানী হওয়ার যোগ্য না। 1995-এ প্রিন্স দেবেন্দারের পরিচয় হয় দিব্যানী রানার সাথে। সে অনেক সুন্দরী, অনেক কুল, অ্যান্ড প্রথম দেখাতেই প্রিন্স একদম পটে যায়, এবং সে চেষ্টা করতে থাকে কিভাবে দিব্যানী রানার মন জয় করা যায়, এবং সে ডিটারমাইন থাকে যে সে তাকেই বিয়ে করবে। যখন এই ব্যাপারটা সে তার মাকে জানায়, তার মা সরাসরি এই ফুল প্রস্তাবে না করে দেয়, কারণ দিব্যানী রানার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল ইনফ্লুয়েন্সিয়াল ছিল, যেমন তার বাবা একজন পলিটিক্যাল লিডার ছিল, তার মা একজন ইন্ডিয়ান নবাব ফ্যামিলির মেয়ে ছিল। বাট যদিও তাদের স্ট্যাটাসটা এই দেবেন্দারদের স্ট্যাটাস থেকে অনেক লোয়ার কাস্ট ছিল। আর আরো একটা প্রবলেম হচ্ছে দিব্যানী রানার মধ্যে ট্রেডিশন ব্যাপারটা নাই, সে খুবই ফ্রি উইলার একজন মেয়ে ছিল, যদিও সে খুব দূরদর্শী পারদর্শী ছিল, এবং নেপালে সবাই দিব্যানী রানা এবং প্রিন্স দেবেন্দারের এই সম্পর্কটাকে খুব সুন্দর করে ওয়েলকাম জানিয়েছিল। বাট স্টিল ঐশ্বরিয়ার তার এই ডিসিশনটা একদমই পছন্দ হয় না, এবং সে স্ট্রিক্টলি প্রিন্সকে নিষেধ করে দেয়। কিন্তু প্রবলেম হচ্ছে প্রিন্স তো এই নাটা শুনতে পারে না। তারপরেও প্রিন্স তাকে আবার চেষ্টা করে বোঝানোর, এবং ফাইনালি তার মা একটা নতুন খেলে। খেলাটা ছিল এরকম যে সে একজন প্রিস্ট ডেকে আনে, এবং প্রিস্টের থ্রু প্রিন্সকে জানায় যে তার গার্লফ্রেন্ড কখনোই একটা ছেলে জন্ম দিতে পারবে না, এবং এই জন্য এই মেয়ে তার জন্য একদমই উপযুক্ত না। এখন প্রিন্স তার মা এবং তার গার্লফ্রেন্ড দুজনের এই ঝামেলার মধ্যে পড়ে ডিপ্রেশনে চলে যায়। অ্যান্টি ডিপ্রেশন পিলস খেতে থাকে, অ্যান্ড অলসো সে যে রাগ কন্ট্রোল করতে পারে না, এই প্রবলেমটাও প্রিন্সের যেই ডক্টরস আছে, পার্সোনাল ডক্টরস, তারা নোটিস করে এবং তাকে ওই অনুযায়ী মেডিকেশন দিতে থাকে। সো ইটস বিন আ লং যে সে সব ওষুধ পানি খাচ্ছিল। নেপালের এই রাজ পরিবারটার একটা ট্রেডিশন আছে উইচ ইজ ভেরি সুইট, আর এটা হচ্ছে তারা প্রত্যেক শুক্রবার যে কোনো একটা ফ্যামিলি মেম্বারের বাসায় সবাই গ্যাদার হয়, এবং অনেক বড়সড় আয়োজন হয়। সবাই ওই সময় সবাই বাসায় যায়, তার বাসায় যায়, গল্প গুজব করে, কেমন গেল, কি আছে নেক্সট প্ল্যান, এই ধরনের গল্প গুজব করে। সো ইট ওয়াজ 2001 জুন 1। এইবারকার এই অনুষ্ঠানটার হোস্ট ছিলেন প্রিন্স দেবেন্দর। সে অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে সাজায়, তার বাবা মার কাছ থেকে এই যে অনুষ্ঠানটা সাজানোর দায়িত্ব নেয়, এবং সবাইকে লিটারালি কয়েকদিন আগে থেকে এনশিওর করতে থাকে যে তোমরা কি আসতেছো, তোমরা কি আসতেছো, তোমরা কি আসতেছো, অ্যান্ড এভরিওয়ান, সবাইকে আর কি সে এমনভাবে ইনসিস্ট করে যে আসতেই হবে। এভাবে করে করে তাদের ফ্যামিলির 21 জন মেম্বার ওই দিন আসতে রাজি হয়। অ্যান্ড অনুষ্ঠানের দিন সবাই আসে, খুবই হাসি উজ্জ্বল একটা পরিবেশ, সবাই খুব গল্প গুজব করতেছে। প্রিন্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, সবাইকে ড্রিঙ্কস রেডি করে দিচ্ছে, সবার সাথে গল্প গুজব করতেছে। তো এখানে প্রিন্সের নানি মানে কুইনের মাদার এবং কুইন আরো কিছু এল্ডারলি যারা, তারা একটা আলাদা রুমে চলে যায়, এবং বাকি যারা তারা সবাই বিলিয়ার্ডস রুমে আসে। অনুষ্ঠানে প্রথমে উপস্থিত হয় মাহেশ্বর সিং, তিনি হচ্ছে প্রিন্সের চাচা, এবং সে আসার সাথে সাথে মাহেশ্বরকে সে ওয়েলকাম জানায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি খাবা, তখন সে বলে সে স্কচ খেতে চায়। তখন প্রিন্স তাকে দেখায় যে হ্যাঁ আমিও স্কচ খাচ্ছি, ইটস আ নাইস চয়েস, এসব কথাবার্তা বলে সে তাকে স্কচ দেয়। তারপর আসে জেনারেল রাবি, সে একজন মিলিটারি ডক্টর, সে মাহেশ্বরের সান ইন ল।
কেউ প্রিন্সের সাথে সাক্ষাৎ করে, প্রিন্স তাকে জিজ্ঞেস করে কি খাবে, প্রিন্স বলে স্কচ খাচ্ছি, দেন তাকে স্কচ দেয়। আর তারপরে সে বলে ইটস বেটার আমরা বিলিয়ার্ড রুমে চলে যাই। তারপর তারা আস্তে আস্তে বিলিয়ার্ড রুমে চলে যায়। ওইটা ওখানে সবাই যার যার মতো গল্প করছে। প্রিন্স শ্রুতি চলে আসে, শ্রুতির হাজবেন্ড চলে আসে এবং তার অনেক ক্লোজ একজন কাজিন চলে আসে, তার নাম হচ্ছে পারাস। তো সবাই মিলে সুন্দর একটা গ্যাদারিং। তখন যে বুজুর্গদের কথা বললাম যে কুইনের মাদার, তারা এসে ওদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে অ্যান্ড ফাইনালি তারা বলে যে তোমরা বিলিয়ার্ড রুমে থাকো, আমরা আসলে একটু একা একটু গল্প করি। তো তারা একটা আলাদা সেপারেট রুমে চলে যায়, ওখানে তারা তিনজন তাদের মতো গল্প করতে থাকে এবং তাদের গল্পের মেইন কথা এটাই থাকে যে দিবেন্দার যে দিব্যানী রানাকে পছন্দ করে এই ব্যাপারটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে। হঠাৎ করে পারাস খেয়াল করে যে তার কাজিন মানে প্রিন্স, সে আজকে অতিরিক্ত বেশি ড্রিঙ্কস করছে। বাট দেন এগেইন সে একটু টেনশন করে না, কারণ প্রিন্সের লিকার হোল্ড করার একটা ভালোই রেপুটেশন আছে। মানে সে আসলে খুব একটা অল্প পরিমাণ লিকার খেয়ে টাল হয়ে যায় না, এই জন্য পারাস আসলে খুব একটা গায়ে লাগায় না। তারপর সে কিছুক্ষণ পরে আসলে একটু আতঙ্কের মধ্যে চলে যায়, কারণ তো প্রিন্স ওয়াজ 29 দ্যাট টাইম, কিন্তু সে একটা সিগারেট এনে সবার সামনে ওই বিলিয়ার্ড রুমে সিগারেটটা টানতেছে। অ্যান্ড ওই মুমেন্টে পারাস এবং তার আশেপাশে যে কাজিনরা আছে তারা আর কি একজন আরেকজনকে ঘষাঘষি করতে থাকে যে স্ট্রং উইথ হিম, এখানে তো সবাই আছে, মানে সে আসলে অ্যালাউড নাই জিনিসটা করার জন্য। তো তারা করে কি, প্রিন্সের ওরকম অবস্থা দেখে প্রিন্সকে একদম উঠায় ধরে শোল্ডারের উপরে ভার দিয়ে তারা প্রিন্সের রুমে নিয়ে যায়। অ্যান্ড প্রিন্স খুব মাতলামি করতেছিল, প্রিন্সকে তার রুমের মধ্যে শোয়ায়, দেন প্রিন্সকে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রিন্স মানে জাস্ট মাতালের মতো উত্তর দিতে থাকে। দেখো তখন প্রিন্সকে তারা ওখানে শোয়ায় চলে আসে। চলে আসার পর তারা তাদের মতো এনজয় করতে স্টার্ট করে, সবার সাথে গল্প করতে স্টার্ট করে। 40-এর দিকে প্রিন্সের এডিসি একটা ফোন রিসিভ করে। প্রিন্সের এডিসির কাছে কেন ফোনটা যায়, কারণ প্রিন্স কল ধরছিল না, আর এই ফোনটা ছিল দিব্যানী রানার। দিব্যানী রানা তখন ওই এডিসিকে বলে যে আমি অনেকবার প্রিন্সকে কল দেওয়ার চেষ্টা করেছি, প্রিন্স একবার ফোন ধরেছে, বাট আমার কাছে মনে হয়েছে যে প্রিন্স ইজ নট ওয়েল, সো বেটার হয় যদি কাউকে পাঠানো হয় এবং প্রিন্সকে চেক করা হয়। দেন এডিসি তার দায়িত্ব অনুযায়ী সে লোকজন পাঠায় প্রিন্সের রুমে। প্রিন্সের রুমে লোকজন যায় এবং তাকে একটু ভালো ফিল করানোর চেষ্টা করে, পানি টানি খাওয়ায়। মিন টাইম 8:45-এর সময় কিং সবার লাস্টে এই অনুষ্ঠানটায় আর কি জয়েন করে। দেন সে তার ভাইদের সাথে গল্প করতেছে, ড্রিঙ্কস করতেছে, সবাই সবার মতো গল্প করতেছে, খুবই হ্যাপেনিং একটা প্লেস। তখন হঠাৎ করে দীপেন্দারের কাজিন সে খেয়াল করলো যে প্রিন্স মিলিটারি গিয়ার পরে আছে অ্যান্ড হাতে একটা পিস্তল। তো ওকে দেখে সে একটু অবাক হয়। এটার কারণ হচ্ছে প্রিন্সের একটা অদ্ভুত ফ্যাসিনেশন আছে, অ্যান্ড দ্যাট ইজ রাইফেলস। তার যখন বয়স 8 হয়েছে তখন সে তার প্রথম রাইফেল প্রেজেন্ট পেয়েছিল আর কি তার প্যারেন্টস থেকে। তারপর থেকে তার শুটিং এক্সেলেন্ট ছিল। তার লিটারালি ঘরের ভেতরে তার যে পার্সোনাল রুম, সেই রুমের ভিতরে তার এইসব রাইফেলস, অ্যামুনেশনস, এইসব জিনিসপত্র, দেন অলসো তাদের যে কোষাগারের যে অস্ত্রশস্ত্র সেগুলোর চাবি সবকিছু প্রিন্সের দায়িত্বে থাকতো, বিকজ প্রিন্স ওয়াজ অবসেসড। তো যখন তার কাজিন ওকে দেখলো যে ও ওইভাবে নিচে নামতেছে, তখন ও আরেকটা কাজিন ছিল সামনে, তাকে বলতেছে যে কি ব্যাপার, ও এরকম গিয়ারে আসছে কেন, এটা কি মানে যেমন খুশি তেমন সাজের মতো প্রোগ্রাম নাকি, বলে তারা আসলে হাসাহাসি করতেছে। কিং আবার তার ছেলেকে দেখছে, দেখার পরে সে একটু সামনে আগায় গেছে, মানে তার ছেলের দিকে একটু সামনে আগাইছে, বিকজ সবার কাছে এটা খুবই নর্মাল ছিল যে প্রিন্সের এই অস্ত্রশস্ত্র নিয়ে যে ফ্যাসিনেশন, তো এটা তাদের কাছে আসলে নর্মাল ছিল। তো সে যখন একটু সামনে আগায়, প্রিন্স জাস্ট পিস্তলটা ধরলো, তার বাবার দিকে তাক করলো, ফায়ার। 2 থেকে 3টা গুলি তার গায়ে লাগলো। সবাই অবাক হয়ে তার দিকে তাকায় আছে যে কি হয়েছে। প্রিন্স পিস্তলটা ফেলে দিল এবং তারপরে সে আবার উপর উঠে গেল। ওই রুমের মধ্যে আসলে কি হচ্ছিল কেউ বুঝতে পারতেছিল না, সবাই অবাক হয়ে তাকায় ছিল যে আসলে কি হইতেছে। সবাই কিং এর কাছে দৌড়ায় যায় যে তাকে যে কোনোভাবে আর কি কোনোভাবে ফার্স্ট এড দিয়ে তাকে ইমার্জেন্সিতে পাঠানোর জন্য। জেনারেল রাবি দৌড়ায় যায়, তার জ্যাকেট খুলে কিং এর বুকে বাঁধে যাতে ব্লিডিং কমে যায়।
জাস্ট কিছু সেকেন্ডের ব্যবধানে প্রিন্স আবার ওই রুমে ঢুকে এবং এবার একটা মেশিন গান নিয়ে M16। সবাই কোনো রিয়াকশন করার আগেই প্রিন্স এসে আবার তার রাইফেলটা তাক করে, আর ওই মোমেন্টে প্রিন্সের চাচা তাকে ঠেকানোর চেষ্টা করে অ্যান্ড প্রিন্স তাকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে রেখে। তার চাচা লিটারালি কিছু দূর ফ্লাই করে যেয়ে পড়ে যায়। সেখানে প্রিন্সেস শ্রদ্ধা ছিল, সে তার ভাইকে বাঁচাইতে যায় অ্যান্ড তাকেও গুলি করে ফেলে। পিছনে ঘুরেই দেখে কুমারকে। কুমার হচ্ছে তার বোনের হাজবেন্ড। কুমার বলে যে তার কাছে মনে হয়েছিল যে প্রিন্স হয়তো একটু সংকোচ বোধ করছে তাকে গুলি করার জন্য, কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যেই আবার গুলি। কুমারের কপাল ভালো ছিল যে ওর শোল্ডারে লাগে এবং হাতে লাগে এবং সে ওখানে পড়ে যায়। তার হাজবেন্ড কিভাবে পড়ে যেতে দেখে শ্রুতি দৌড়ায় তার হাজবেন্ডের কাছে আসে, তখন শ্রুতি প্রেগনেন্ট ছিল এবং প্রিন্সেস শ্রুতিকেও ওখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে রেখে গুলি করে মেরে ফেলে। শ্রুতি অন দ্য স্পট ডেড, কিন্তু তার হাজবেন্ড বেঁচে যায় কারণ তার হাতে গুলি লেগেছিল, কিন্তু প্রিন্স ভেবেছিল তার হাজবেন্ডও মারা গিয়েছে। মাহেশ্বর উনি আসলে এই ফুল ম্যাসাকার থেকে পালায় যাইতে সক্ষম হয় এবং তার পিছনে পিছনে জেনারেল রাবিও পালায় যায়। ওই মুমেন্টে হঠাৎ করে প্রিন্সের চোখ পড়ে তার বাবার দিকে এবং সে দেখে তার বাবা এখনো জীবিত। হাত দিয়ে যেই পিস্তলটা সে প্রথমে ফেলে রেখে গিয়েছিল, তার বাবাকে মারছিল যখন ওই পিস্তলটা দিয়ে, ওটাই তো ফেলে রেখে গিয়েছিল, তো ওইটা সে হাত দিয়ে কোনোভাবে টাচ করার চেষ্টা করতেছিল যাতে সে তার ছেলেকে গুলি করে এই ম্যাসাকারটা বন্ধ করতে পারে। কিংকে স্টপ করতে আসে তার বোন এবং সে বলে, ভাই ইনাফ উইথ দিস ম্যাসাকার। প্রিন্সের চোখ পড়ে তাদের দিকে এবং প্রিন্স আবারও তার বাবাকে গুলি করে এবং সাথে তার বাবার বোনকেও। তার বাবার বোন অন দ্য স্পট মারা যায়। কিং তখনও জীবিত ছিল। 8:53 বাজে তখন। প্রথম দিকে প্যালেসের সিকিউরিটি গার্ড ভেবেছিল যে এটা হয়তো প্রিন্সের প্রতিনিয়ত যে রাতের প্র্যাকটিস সেশন চলে সেই সেশনের শব্দ, কিন্তু পরবর্তীতে একটার পর একটা শুটিং শুনে তারা বুঝতে পারে সামথিং ইজ রং। সো তারা দৌড়ায় আসতে থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে বিলিয়ার্ড রুমে শুধুমাত্র প্রিন্সের আত্মীয় স্বজন ছাড়া আর কোনো অ্যাক্সেস ছিল না, যার জন্য তারা আসলে ভেতরে ঢুকতেই পারতেছিল। প্রিন্স এবার হাঁটা শুরু করে আর দেখতে থাকে আর কে জীবিত আছে। তখন তার দেখা হয় তার ওই কাজিন যার সাথে তার সব থেকে বেশি সখ্যতা, পারাস। পারাস তার সামনে বুক পেতে দিয়ে বলে, ভাই স্টপ। কিছুক্ষণ প্রিন্স তার চোখের দিকে তাকায় থাকে আর তারপর ওখান থেকে চলে যায়। এভাবে পারাস সহ আরো কিছু কাজিন তাদের বেঁচে যায়, কিন্তু প্রিন্সেস জয়ন্তী সে হেল্পের জন্য ফোন দেওয়ার চেষ্টা করছিল এবং প্রিন্স তাকেও মেরে ফেলে। 8:54 বাজে। ততক্ষণে সিকিউরিটি গার্ড ভিতরে প্রবেশ করে এবং বাকি সবাইকে রেস্কিউ করার ট্রাই করতে থাকে। এই ইনসিডেন্টটা লিটারেলি মাত্র 5 মিনিট থেকে 8 মিনিটের জন্য স্থায়ী ছিল, কিন্তু এতক্ষণে এই অল্প সময়ের মধ্যে অলরেডি 13 জন উন্ডেড ছিল, অনেকে মারাও গিয়েছিল। প্রিন্স আশেপাশে দেখে এনশিওর করে সবাই মারা গিয়েছে কিনা, এন্ড দেন সে তাদের সামনে লনের দিকে হাঁটতে থাকে। ততক্ষণে প্রিন্সের মা দৌড়ায় আসে, সবকিছু দেখে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না এবং সে তার ছেলের দিকে দৌড়ায় যাচ্ছিল ঠেকানোর জন্য যে প্রিন্স হোয়াটস রং, কি হয়েছে তোমার। আর তার সাথে ছিল প্রিন্সের ছোট ভাই। প্রিন্স হাঁটতে থাকে এক দৃষ্টিতে আর পেছনে তার মা আর তার ছোট ভাই তাকে ডাকতে থাকে। প্রিন্স হঠাৎ করে পেছনে ঘুরে তার মার দিকে তাকায়, সাথে সাথে তার বন্দুকটা উঁচু করে এবং গুলি করতে যায়। তার ছোট ভাই আর মা দুইজনই একসাথে মারা যায়। এরপর প্রিন্স হাঁটতে হাঁটতে একটা জায়গায় যায়, সেখানে যেয়ে নিজের হাতে নিজের মাথায় গুলি করে। আর এভাবে শেষ হয় নেপালের ভয়ঙ্কর ম্যাসাকার। প্রিন্সের লাস্ট গুলিটার শব্দ পায়, তখন তারা যেয়ে দেখে প্রিন্সও মাটিতে শুয়ে আছে। তারা তাড়াতাড়ি করে সবার প্রথমে কিংকে হেল্পের জন্য বাহিরে পাঠায় এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং বাকি সবাইকে আস্তে আস্তে করে টার্ন বাই টার্ন পাঠানো হয়। 21 জনের মধ্যে 13 জন উন্ডেড ওর কিল ছিল আসলে, যার মধ্যে শ্রুতির হাজবেন্ড উন্ডেড ছিল, ওনার একটা কাজিনও উন্ডেড ছিল, কিন্তু ভেবেছিল যে আসলে মারা গেছে, কিন্তু এই দুজন আর কি সারভাইভড করে। আর বাকি মাহেশ্বর, রবি
এরা তো অলরেডি আগেই পালায় যায় এবং মা জীবিত থাকে। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কিং এর এক চাচা এখানে মিসিং ছিল, গায়নান্দার। তার ওয়াইফ এবং তার যে ছেলে তারা দুজনও সামহাও বেঁচে যায়। কিংকে যখন হসপিটালাইজ করা হয় তার কিছুক্ষণ পরেই কিংকে মৃত ঘোষণা করা হয়। বাকি যারা মারা গিয়েছে অন দ্য স্পট ডেট তাদেরকে ট্রমা সেন্টারে পাঠানো হয় পরবর্তী রিচুয়ালস গুলো কমপ্লিট করার জন্য। আর কিং প্রিন্স চলে যায় কোমায়। যেহেতু কিং এখন নাই, এই অবস্থায় প্রিন্স কোমায় থাকা অবস্থায় এবং তার দ্বারাই এই ম্যাসাকারটা হওয়ার পরেও নেপাল প্রিন্সকে কিং বলে ঘোষণা দেয়। জুনের 2 তারিখ সকালবেলা নেপালের মানুষজন এই বিভীষিকা দেখে ঘুম থেকে ওঠে। আর কিছু মানুষজন বলে এটা আসলে প্রিন্সের না শোনার অভ্যাস, তার রাগ কন্ট্রোল না করার অভ্যাস। আর নেপালের মানুষজন এই নিউজটাকে কোনোভাবেই নিতে পারছিল না, কারণ কিং বীরেন্দারকে তারা লিটারালি পূজা করতো, গডের মতো দেখতো, সে খুবই ভালো মানুষ ছিল। নেপালের কিছু মানুষ এটাই বিশ্বাস করতে পারতেছিল না যে কিভাবে প্রিন্স এই কাজ করছে, বিকজ প্রিন্সের যে অনুগত্য তার ফাদারের প্রতি এটা সবাই জানতো। কিন্তু একদল বিশ্বাস করে এটা হচ্ছে সেই 17 শতাব্দীতে দেওয়া ওই কার্সের ফল। প্রিন্স বেশি দিন আর কিং থাকতে পারে না, 3 দিনের মাথায় সে মারা যায়। আর তারপরে দায়িত্বে আসে কিং বীরেন্দারের ভাই গায়নান্দারের উপরে দায়িত্ব। এখানে প্রবলেম যেটা হয়, গায়নান্দারকে নেপালে মানুষজন কোনোভাবেই একসেপ্ট করতে পারতেছিল না, বিকজ তাদের কাছে মনে হয়েছিল এই ফুল ইনসিডেন্টটা আসলে সেই করাইছে। প্রিন্সের লিটারালি কোনো পোস্টমর্টম হয় নাই। আর সবার এটা ধারণা যে সে তো রাইট হ্যান্ডেড, তাহলে লেফট হ্যান্ডেড সাইডে সে কিভাবে নিজেকে নিজে গুলি করছে। অনেকের এই অ্যাজাম্পশনটাও আছে যে প্রিন্স আসলে নিজেকে নিজে গুলি করে নাই, হয়তো কোনো গার্ডের থ্রু তাকে গুলি করে থামানো হয়েছিল। তা আসলে কি হয়েছিল এটা নেপালের মানুষ এখনো জানে না। গায়নান্দর যখনই তার দায়িত্ব নেয় 2001-এ, তখন থেকেই তার ডিসিশনগুলোই নেপালের মানুষজন নিতে পারছিল না। প্রথমত বায়াসনেস তো ছিলই, দ্বিতীয়ত গায়নান্দার এসেই যে কাজটা করে কিং যেই দায়িত্বটা জনগণকে দিয়ে গিয়েছিল ডেমোক্রেটিক কান্ট্রি করার, সেই দায়িত্বটা সে আবার ব্যাক করায় নিয়ে আসে যে সে আবার ওই মোনার্কি সিস্টেমটা চালু করবে। বিবিধ কারণে, অনেক কন্ট্রোভার্সির জন্য, অনেক থিওরির জন্য পরবর্তীতে গায়নান্দারকেও আসলে কুর্সি ছেড়ে দিতে হয়। আর এভাবেই শেষ হয়ে যায় পৃথ্বী নারায়ণের 10 প্রজন্মের রাজত্ব। অনেকেই বলে হয়তো এই অতৃপ্ত প্রেমের জন্য হয়েছে, আর অনেকেই বলে এটা আসলে সেই 17 শতাব্দীর কার্সের জন্য হয়েছে। কিন্তু যাই হোক না কেন, নেপালের একটা রাজ পরিবার এক রাতের মধ্যে শেষ হয়ে যায়। তো দ্যাটস দ্য স্টোরি অফ নেপাল মাসাকার। আই হোপ ইউ লাইক টুডে স্টোরি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, আপনি কখনো এই স্টোরিটা আগে শুনেছেন কিনা। অ্যান্ড আই হোপ টু সি ইউ গাইজ সুন। যদি নতুন কোনো স্টোরি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।